প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটি টিউটোরিয়ালে। আমরা গতকালকে বা গত দিন যেটা শিখেছি আর কি, যে সি প্রোগ্রামিং সম্পর্কিত এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের একটি টিউটোরিয়াল নিয়ে আমরা কিছু সাধারণ ধারণা বা বেসিক ধারণাগুলো আমরা দেখেছি। সেই ধারণাতে আমরা একটা কোড করেছিলাম। সেই কোডটাতে তোমরা খেয়াল করে দেখবে যে আমরা সেই প্রোগ্রামে সাধারণত কোনো চলকের মান দিয়ে যে প্রোগ্রামটা করা হয়ে থাকে নর্মালি, সেই প্রোগ্রামটা করা হয়েছিল দুটি সংখ্যার যোগফলের প্রোগ্রাম। এবং দুটি সংখ্যার যোগফলের প্রোগ্রামটি করার ক্ষেত্রে আমরা সংখ্যা দুটির মান দিয়ে করেছিলাম। তবে আমরা এটাও বলেছিলাম যে আমরা যদি একটু ভালো মানের প্রোগ্রাম করতে চাই, ভালো মানের প্রোগ্রাম করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাপোজ কিবোর্ড থেকে মান নিয়ে প্রোগ্রাম করতে হবে। সো আমার সেই প্রোগ্রামের নাম ছিল এক্সপেরিমেন্ট। চলো তোমাদেরকে প্রোগ্রামটা একটু দেখিয়ে নিয়ে আসি। আমি কোড ব্লকস সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে খেয়াল করে দেখো, সেই প্রোগ্রামে আমরা জাস্ট দুটো চলক নিয়েছিলাম। চলকের ডেটার ধরন ছিল ফ্লোট অর্থাৎ ভগ্নাংশ, এবং চলক দুটির মান দেওয়া ছিল। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সূত্র অ্যাপ্লাই করে সাম ইকুয়াল টু এ প্লাস বি, সেই সূত্র অ্যাপ্লাই করেছি এবং সামের মান প্রদর্শন করেছি। সেই প্রোগ্রামটা করেছিলাম। এবং এটাও বলা হয়েছিল যে আমরা প্রোগ্রামটা যখন করব, সাধারণত এই ধরনের প্রোগ্রাম খুব সাধারণ মানের প্রোগ্রাম, কারণ এই প্রোগ্রামটি শুধুমাত্র দুইটি সংখ্যার যোগফল বের করতে পারে, দুটি নির্দিষ্ট সংখ্যার যোগফল বের করতে পারে। ফর এক্সাম্পল, সেটি 5 এবং 6.5 এই দুইটি সংখ্যার যোগফল বের করতে পারছে। কিন্তু আমরা যদি চাই যে যে কোনো সংখ্যার আমরা যোগফলের জন্য একটা প্রোগ্রাম তৈরি করব, সেই প্রোগ্রামটা তৈরি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমরা নতুন একটি প্রোগ্রাম সেট করি। ফাইলে গিয়ে নিউ, এবং অবশ্যই এমটি ফাইল সিলেক্ট করবা। এখানে আমরা প্রোগ্রামটা স্টার্ট করব। তবে প্রোগ্রাম স্টার্ট করার আগে যে কাজটি করতে হয় বা করতে হবে সেটা হচ্ছে তোমরা ফাইল নেমটি সেভ করে ফেলবা। ফাইল নেমটি সেভ করার ক্ষেত্রে আমরা এখানে লিখছি এক্সপেরিমেন্ট। আমরা এখানে এক্সপেরিমেন্ট অন্য কোনো নাম দিব। একই ফাইল নেম দিলে সেটা হচ্ছে আসলে এক্সপেরিমেন্ট 1 দিলাম। এক্সপেরিমেন্ট 1 দিলাম। অন দেওয়ার পর ডট সি হচ্ছে এটা এই সি প্রোগ্রামিংয়ের ফাইল এক্সটেনশন। দেওয়ার পরে সেভ করার পরে খেয়াল করে দেখো, এখানে কোনো কালার কোনো সিগন্যাল নাই, বাট যখন আমরা এটা সেভ করছি, সেভ করার পরে তোমরা একটু খেয়াল করে দেখবে যে একটা গ্রিন সিগন্যাল চলে এসেছে, অর্থাৎ এখান থেকে প্রোগ্রামিংটা আমাকে স্টার্ট করার জন্য বলা হচ্ছে। তো চলো প্রোগ্রামটা আমরা করব। আমি একটু জুম ইন করে নিই। ফার্স্টে যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ইনক্লুড করতে হয়। ইনক্লুড কী করতে হয়, এখানে ইনক্লুড তুমি এখানে যখন লিখতে যাবে তখন অটোমেটিক্যালি তোমাকে দেখাবে। এখানে অনেক ধরনেরই কমান্ড তুমি লিখতে পারো, তবে আমরা এখানে ইনক্লুড ব্যবহার করছি। ইনক্লুড লিখলাম, তারপর অবভিয়াসলি এখানে লাইব্রেরি ফাংশন তুমি ডিক্লেয়ার করে দিবা। লাইব্রেরি ফাংশন stdio.h তুমি ব্যবহার করতে পারো। এবং এরপরে খেয়াল করে দেখো, আমার সবথেকে পছন্দের লাইব্রেরি ফাংশন হচ্ছে কনিও। কেননা সেটা আউটপুট প্রদর্শনের জন্য অনেক হেল্পফুল। কনিও যে লাইব্রেরি ফাংশন রয়েছে, সেই লাইব্রেরি ফাংশনে তুমি চাইলে আউটপুটের জন্য যেটা লিখতে হয়, যে গেট সিএচ কমান্ডটা লিখতে চাই, গেট সিএচ কমান্ডটা লেখার জন্যই কনিও ডট হেডার ফাইলটা আমরা এখানে ব্যবহার করেছি। এরপর আমি মেন ফাংশন থেকে শুরু করব। মেন ফাংশন অবভিয়াসলি ফাঁকা থাকবে, এখানে মেন ফাংশনের কোনো কাজ নাই। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামিংটা স্টার্ট করব। তো খেয়াল করে দেখো, আমি গতকালকে বলেছিলাম যে আমরা দুটি সংখ্যার যোগফল বের করেছি। আজকে আমরা একটু দুটি সংখ্যা না, তিনটি সংখ্যার যোগফল বের করব, এবং তিনটি সংখ্যা কিবোর্ড থেকে নিব, কোনো ফিক্সড কোনো মান থাকবে না। তো গতকালকে আমি যেহেতু তোমাদেরকে ফ্লোট ডেটা টাইপ দিয়ে করে দেখিয়েছি, আজকে আমি তোমাদেরকে ইন্টিজার ডেটা টাইপ দিয়ে দেখাবো, যাতে তোমাদের আপেক্ষিকভাবে সেটা সহজ মনে হয়ে থাকে। ফর এক্সাম্পল, ফার্স্টে ইন্ট লিখলাম। ইন্ট মানে পূর্ণাংশ, ইন্টিজার। এখানে তিনটি চলক নিতে হবে, এ বি সি, কারণ তিনটি সংখ্যার যোগফল বের করবে, এবং যোগফল বের করে একটা জায়গায় তো রাখা লাগবে, সেটা তো একটা চলকের নাম দেওয়া লাগবে। চলকের নাম দেওয়ার জন্য আমরা এখানে সাম চলক বা ভ্যারিয়েবলকে ব্যবহার করেছি। এখন খেয়াল করে দেখো, এর আগের যে প্রোগ্রামটা করেছিলাম, সেই প্রোগ্রামে আমরা একটা চলকের মান ফিক্সড করে দিয়েছিলাম। এ এর মান 5, বি এর মান 6.5 এরকম ফিক্সড করে দিয়েছিলাম। বাট আমরা চাইছি চলকের মান ফিক্সড থাকবে না। এখানে চলকের মানটা আমরা নিজে থেকেই কিবোর্ড থেকে দিতে পারবো। সাপোজ যদি 10 জন স্টুডেন্টকে 10টি তিনটি চলকের মান দিতে বলা হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের প্রত্যেকেরই তিনটির মান
ভিন্ন হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, অভিন্ন হওয়ার কোনো সুযোগ নাই এখানে। তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য, কোনো চলকের মান নেওয়ার জন্য যে কমান্ডটি ব্যবহার করা হয়, এটি আসলে মূলত stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইলের অন্তর্গত। সেখানে আমাকে লিখতে হবে কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য স্ক্যানএফ, এবং ফার্স্ট ব্র্যাকেটে ডাবল কোটেশনের মধ্যে শুরু করব। স্ক্যানএফে আমরা কী লিখবো বা কী লিখতে চাই আমরা, সেটা আমাদেরকে একটু ভাবতে হবে। যে স্ক্যানএফের ডাবল কোটেশনের ভিতরে সাধারণত ডেটা টাইপ যেটা রয়েছে তার উপর ভিত্তি করে ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয়। কেমন? যেমন এ হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, বি একইভাবে ইন্টিজার ডেটা টাইপ, সি একইভাবে ইন্টিজার ডেটা টাইপ। সো তারা যেহেতু তিনজনই ইন্টিজার ডেটা টাইপ, তাই তাদের ফরম্যাট স্পেসিফায়ার প্রত্যেকটির জন্য হবে %d, %d। তো তোমাদের মনে একটা কৌতূহল আসতে পারে যে %d লিখছি, তিনটার জন্য তিনটা আলাদা, সো কমা দিলে প্রবলেম কোথায়? বাট এখানে ফরম্যাট স্পেসিফায়ারে কোনো কমা প্রয়োজন হয় না। তোমরা সেকেন্ড কোয়াটেশনের বাইরে এসে একটা কমা দিবা, কমা দেওয়ার পর খেয়াল করে দেখো প্রথম %d যে ফরম্যাট স্পেসিফায়ার লিখেছো স্ক্যানএফের ভিতরে, এটি মূলত কাকে বোঝাচ্ছে? প্রথম %d একে বোঝাচ্ছে, বিকে নাকি সিকে বোঝাচ্ছে? সেটা আমাকে স্পেসিফিকভাবে বোঝানোর জন্য আমাকে যেটা করতে হবে, অ্যাম্পারস্যান্ড এই সাইনটা দিয়ে এ লিখতে হবে, দেন কমা। সেকেন্ড %dটা অবভিয়াসলি বিকে বোঝাচ্ছে, সেই জন্য %b, আবারও কমা দিয়ে এখানে কমা লাগবে। খেয়াল করে দেখো ফরম্যাট স্পেসিফায়ারের মাঝখানে মধ্যে যদি কমা না লাগলেও কিন্তু যখন আমি %a বা %b ডিক্লেয়ার করছি সেখানে কিন্তু কমা লাগছে। সো %c দিলাম, ওকে। এবং লাইন স্টেটমেন্ট একটা কমা সেমিকোলন দিয়ে শেষ করে ফেলবো। লাইন স্টেটমেন্ট হলো স্ক্যানএফ লিখলাম এতক্ষণ পরে। এরপরে সরাসরি আমরা সূত্রতে চলে যাচ্ছি। সূত্রতে যাওয়ার পর সময় আমাকে লিখতে হবে যেটা সূত্র, অরিজিনালি যেটা সূত্র, সাম ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, ওকে। মানে তিনটি সংখ্যার যোগফল বের করছি, এবং এখানেও লাইন স্টেটমেন্ট সেমিকলন দিয়ে শেষ করলাম। এখানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপরে খেয়াল করে দেখো আমি কি প্রদর্শন করতে চাইছি হচ্ছে সামকে প্রদর্শন করতে যাচ্ছি। কোনো কিছু প্রদর্শন করার জন্য বা দেখানোর জন্য যে কমান্ডটা ব্যবহার করা হয়, প্রিন্ট এফ কমান্ডটা ব্যবহার করা হয়। প্রিন্ট এফ আমরা ডাবল কোটেশন দিয়ে দিব, ডাবল কোটেশনের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দেব, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন প্রিন্ট এফ এটা কী প্রদর্শন করবে, কাকে প্রদর্শন করবে? অবভিয়াসলি এটা সামকে প্রদর্শন করবে। তো এটার ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার আমরা ডিক্লেয়ার করে দিলাম, %d ঘোষণা করলাম। %d ঘোষণা করার পরে অবভিয়াসলি কমা দেওয়ার পরে আমাকে যেটা লিখতে হবে, %d দ্বারা কাকে নির্দেশ করা হয়েছে, মানে কাকে বোঝানো হয়েছে। এটা একে বোঝানো হতে পারে, বি বা সি বা সামকে বোঝানো হতে পারে। সো এটা উল্লেখ করে দিতে হবে। যেহেতু এটা আমি মান নিচ্ছি না, মান নিলে আমাকে %a লিখতে হতো, বি সি বা %c লিখতে হতো। এখানে যেহেতু সামকে প্রদর্শন করতে চাচ্ছি, জাস্ট সাম লিখলেই হবে, এখানে % লেখার কোনো প্রয়োজন নাই। সো সাম লিখলাম এতটুকু লেখার পরে আমরা সেমিকলন দিয়ে আবার সেটাকে ক্লোজ করলাম, এবং সবার নিচের লাইনে যেহেতু কর্নিও ডট এইচ বলতে হেডার ফাইলটি নিয়েছি আমরা, সেক্ষেত্রে আমরা গেট ch কমান্ডটা ব্যবহার করতে পারি। গেট ch ফার্স্ট ব্র্যাকেট, এটা ফাঁকায় থাকবে, সেমিকলন দিলাম। তো খেয়াল করে দেখো আমরা তিনটা মান নিয়েছি, সাম নিয়েছি। তিনটা মান নেওয়ার, কিবোর্ড থেকে নেওয়ার জন্য এই কমান্ডটা ব্যবহার করতে হবে, স্ক্যানএফ। এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে যে অংশটুকু আছে সেটাকে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়, এবং ফরম্যাট স্পেসিফায়ারকে নির্দিষ্ট করার জন্য %a, %b, %c ব্যবহার করেছি। এখন আমাদেরকে যেটি করতে হবে, প্রোগ্রামটা হচ্ছে যেহেতু সেভ করা হয়েছে ফাইলটা ইতিমধ্যে, আমাদেরকে বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করতে হবে, দেখতে হবে যে আমার প্রোগ্রামে কোনো ত্রুটি আছে কিনা। দেখো আমার প্রোগ্রামে কোনো ত্রুটি নেই বিধায় আমাকে কি দেখিয়েছে এখানে দেখাচ্ছে যে তোমার সব গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। চলো আউটপুটে আমি আবারও ফিরে যাই। আসলে কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে রিড করে এরকম একটা অবস্থায় নিয়ে গেছে। এখন তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, মেসেজ লেখার সময় যেরকম একটা বাটন আপ ডাউন করে, ব্লো ডাউন করে, সেরকম একটা বাটন এখানে চলে আসছে। সে কোনো ইনপুট নিতে চাইছে, হ্যাঁ। সো আমি এর একটা মান দিলাম 5, বি এর একটা মান দিলাম 8, সি এর একটা মান দিলাম 9, হ্যাঁ। তিনটি মান দিলাম। প্রত্যেকটা মান দেওয়ার পর ইন্টার বাটন ক্লিক করা লাগবে। তিনটা মান দেওয়ার পরে যখন আমি 4th টাইম যখন ইন্টার ক্লিক করব, খেয়াল করে দেখো আমাদের আউটপুট চলে এসেছে। আউটপুট বলতে এখানে খেয়াল করে দেখো 5, 8, 9 এতে যোগফল বের করলে কত বের হয়? 22 বের হয়।
সো আমার আউটপুট চলে এসেছে। তবে একটা জিনিস বেশ অদ্ভুত এইখানে, যে আসলে তুমি 5, 8, 9 যে দিচ্ছ, আসলে এগুলো কোনটা কার মান দিচ্ছ এটা কিন্তু তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, সো যদি আগে একটা কমান্ড লিখে দেওয়া থাকতো যে ইন্টার দ্য ভ্যালু অফ এ, বি অ্যান্ড সি, এবং যে আউটপুটটা বের হয়েছে সেই আউটপুটটা কি গুণফল, যোগফল নাকি ভাগফল, সেই জিনিসটা আমরা কি সন্দিহান। তো সেই জিনিসটা সলভ করার জন্য আমাকে যেটি করতে হবে, আমি কোডে যেখানে প্রথমে মান নেওয়ার জন্য যেটি ব্যবহার করেছি স্ক্যানএফের আগে যদি আমি লিখে দিই প্রিন্টএফ, মানে কোনো কিছু প্রদর্শনের জন্য আসলে প্রিন্টএফ ব্যবহার করা হয়ে থাকে কমান্ড, ডাবল কোটেশনের ভিতরে লিখে দিলাম। এখানে যদি আমরা লিখে দিই, তবে আরেকটু বিষয় একটু বলে দিই, প্রোগ্রামিংয়ের কোথাও কিন্তু হাই লেভেল এবং লো লেভেল যে লেটারটা বা যে অ্যালফাবেটটা সেটা লেখা যায় না। কীরকম, যেমন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তুমি সবগুলো অ্যালফাবেটই ছোটো হাতে লিখতে হবে, বাট প্রিন্টএফ এমন একটি অংশ কমান্ড যার কোটেশনের মধ্যে তুমি চাইলে বড় হাতের বা ছোটো হাতের লিখতে পারো, বাট অন্য কোথাও প্রোগ্রামিংয়ের সেটা অ্যালাউ না। ফর এক্সাম্পল, যদি ইনক্লুডে ছোটো হাতের আই না দিয়ে বড় হাতের আই দিই, যদি বড় হাতের আই দিয়ে কমান্ডটা লিখতে যাই, আমি পুরো লিখে প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি তোমাদেরকে। এর প্রিন্টএফের ভিতরে লিখলাম, যেহেতু 3টা মান নিতে চাইছি তাই আমি এখানে লিখলাম enter the value of a b c, enter the value of a b c, 3টার ভ্যালু নিতে চাইছি আর কি। সো খেয়াল করে দেখো, এখন যখন আমরা এটাকে সেভ করে রান করব, সরি রান হবে না, কেননা আমার অলরেডি একটা আউটপুট প্রদর্শিত হয়ে আছে। এটাকে আমাকে আউটপুটটা রিমুভ করতে হবে, দেন আবারও রান করতে হবে। দেখো এখানে আমার রেড সিগন্যাল দেখাচ্ছে, কেননা এখানে আমি হাই লেভেলের ভাষার জায়গায় লো লেভেলের ভাষার জায়গায় হাই লেভেল ব্যবহার করে ফেলেছি, অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার বা অ্যালফাবেট। সো এখানে অবভিয়াসলি কী লিখতে হবে, ছোটো হাতের আই লিখতে হবে। এবং শুধু প্রিন্টএফের ভিতরে এখানে কিন্তু ই লিখতে পারি, এখানে ছোটো হাতের ই বা বড় হাতের বি লিখতে পারি, বাট সেটা ডাবল কোঅর্ডিনেশনের ভিতরে হতে হবে। সো এতটুকু লিখলাম, এতটুকু লেখার পরে চলো প্রোগ্রামটা একবার রান করি। প্রোগ্রামটা যখন রান করছি খেয়াল করে দেখবা যে এখন দেখাচ্ছে যে ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, মানে এখানে ভ্যালু দিতে বলছেন। সো গতবারের মতন আমি ভ্যালুগুলো দিই, 5, ইন্টার চাপ দিলাম, তারপরে পরের ভ্যালুটা 8 এবং পরের ভ্যালুটা 9, এবং রেজাল্ট চলে আসছে। তবে একটা জিনিস অদ্ভুত, যে এই যে এ বি সি লেখা আছে তার ঠিক পরেই কিন্তু মানটা চলে এসেছে, 5 চলে এসেছে। সো আমি যদি চাইতাম যে 5 যে ভ্যালুটা ইনপুট দিয়েছি সেটা নিচের লাইন থেকেই শুরু হতো, 5, 8, 9, তারা প্রত্যেক আলাদা লাইনে থাকতো। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, যে এই যে ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি লিখেছি, এখানে কি /n দিতে হতো, কি দিতে হতো /n, ওকে /n দিব, এবং এখানে যে ফলাফল প্রদর্শন করছে ফলাফলটাকে দেখানোর জন্য, এটাই যে ফলাফল বা এটা যে সাম, সেটা দেখানোর জন্য আমি এখানে লিখে দিব ডাবল %d ফরম্যাট স্পেসিফায়ারের আগে লিখে দিলাম সাম, এবং ইকুয়াল দিতে পারো তুমি, ইকুয়াল দিলে সেটা আরেকটু সুন্দর লাগবে। তো চলো দেখি প্রোগ্রামটা একবার রান করি। আমরা এখানে বিল্ডে আসবো, বিল্ডে এসে রান করব। ওকে, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, দেখো খেয়াল করে দেখো আমার যে মানটা চাইছে সেটা নিচের লাইন থেকেই শুরু করবে। 5 দিলাম, এরপরে 8 দিলাম, এরপরে 9 দিলাম, এরপরে বোঝাচ্ছে সাম ইকুয়াল টু 22। সো এখন কিন্তু প্রোগ্রামটা দেখতে বেশ সুন্দর লাগছে। সো এই সুন্দর লাগানোর জন্য যে কাজটা করতে হয়েছে আমাদেরকে, এবং দেখো খেয়াল করো এখানে ফলাফল বা ইনপুট ছাড়া কোনো কিছু প্রদর্শন হচ্ছে না। সো এই ডিসপ্লেটা দেখতে ভালো লাগছে। যদি আমি আরেকবার ইন্টার প্রেস করি তো দেখাচ্ছে যে প্রোগ্রামটা রান করতে কতটুকু সময় লেগেছে, কী রিটার্ন করেছেন, এবং বলেছে প্রেস অ্যানি কি টু কন্টিনিউ, মানে তুমি যদি আবারও যে কোনো কি যদি প্রেস করো তাহলে তোমাকে প্রোগ্রামে আবারও কন্টিনিউ করার অনুমতি দিবে সে। সো আমরা একবার প্রেস করে ফেললাম। সো এই প্রোগ্রামে আমরা নতুন যা শিখলাম সেটা হচ্ছে যে কীভাবে একটা 3টা মান নেওয়ার জন্য আগেই কমান্ড দিয়ে দিতে হয় যে তুমি কী কমান্ড নিতে চাচ্ছ, এবং খেয়াল করে দেখো 3টা মান কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমাকে এই কমান্ডটা ব্যবহার করতে হয়েছে, এবং ফলাফলটা সুন্দরভাবে দেখানোর জন্য গেট সিএস ব্যবহার করা লেগেছে, এবং ফলাফলটাই যে সাম, হ্যাঁ সেটার জন্য সাম ইকুয়াল ব্যবহার করতে হয়েছে। সো এই কমান্ডগুলো ব্যবহার করলে আমরা প্রোগ্রামিংকে শুধু করতে পারি না, প্রোগ্রামিংকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো আজকের প্রোগ্রামে আমরা এতটুকুই শিখলাম। নেক্সট প্রোগ্রামগুলোতে আমরা আরও
বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে শিখবো, যেখানে সাধারণত সরাসরি সূত্র দিয়ে, যেমন সাপোজ ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বা বৃত্তের পরিধি নির্ণয়ের জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে সেই প্রোগ্রামগুলো করবো। তবে একটা জিনিস মনে করিয়ে দিই, আমরা জাস্ট একটা প্রোগ্রামের স্পেসিফিক অংশ নিয়েই কাজ করছি। যেমন আমরা এই প্রোগ্রামে জাস্ট যোগের কাজটাই শিখছি, যেহেতু আমরা এখন হায়ার লেভেলের প্রোগ্রামার হওয়া এই মুহূর্তে সম্ভব না, আমাদের গুটি গুটি পায়ে এগোতে হবে। সো আশা করি সবাই পাশে থাকবে, সুস্থ থাকবে। এবং আমি যে প্রোগ্রামগুলো করছি সেই প্রোগ্রামগুলো হচ্ছে সি প্লাস প্লাস বা সি সফটওয়্যার, অনেকগুলো অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে তুমি নিঃসন্দেহে করতে পারবা, তোমাদের অ্যান্ড্রয়েড ফোনেও প্রোগ্রাম করতে পারবা। ইভেন তোমাদের যদি পিসি বা ল্যাপটপ থাকে তাহলে সেটা দ্বারা তুমি খুব সহজেই বাসায় বসে এই প্রোগ্রামগুলো করে দেখতে পারবা, আউটপুট দেখতে পারবা। সো আজকে এই পর্যন্তই, আর দেখা হবে আর একটি লাইভ ক্লাসে, যেখানে আমরা আরও ইন ডিটেলস বেশ কিছু বিষয় নিয়ে জানবো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।